আমাদের সুপ্রভাতের সেটে উপস্থিত আছেন নুরুল আলম মাসুদ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী। চলুন কথা বলবো তার সাথে। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো। আচ্ছা, আজ থেকে তো আপনাদের সংগঠন থেকে শুরু হতে যাচ্ছে ক্যাম্পেইন। তা আসলে এই ক্যাম্পেইনের আসলে উদ্দেশ্য কি আপনাদের? আজ থেকে আমরা মূলত যে ক্যাম্পটা করতে যাচ্ছি এটার নাম হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ক্যাম্প 2009। এটা করার যে উদ্দেশ্য, মূলত চারটি উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এটা করছি। প্রথমটি হচ্ছে মূলত আমরা বাংলাদেশের ইয়তদেরকে ক্লাইমেট চেঞ্জ কি এই বিষয়ে আসলে সচেতন করে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এটি নিয়ে আমরা বাংলাদেশে একটি সফল ক্যাম্পেইন এবং নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। তিন হচ্ছে আমরা নভেম্বর মাস জুড়ে পুরো বাংলাদেশে বাংলাদেশ মান্থ অফ ক্লাইমেট অ্যাকশন পালন করতে চাই, তার জন্য একটা প্রোগ্রাম শুরু করা। এবং চার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কি, বাংলাদেশ সরকার ক্লাইমেট চেঞ্জ বিষয়ে কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে এবং বিশ্ব নেতাদের এই বিষয়ে কিভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, তার জন্য মূলত এক ধরনের আলোচনা শুরু করা, বিতর্ক শুরু করা। এটি হচ্ছে মূলত ক্যাম্পের মূল উদ্দেশ্য বলতে গেলে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই ক্যাম্পেইনটা আসলে কয়দিন ব্যাপী চলবে? এই ক্যাম্পেইনটি আজকে শুরু হয়েছে, এটি চলবে আগামীকাল এবং পরশু, মূলত 3 দিন, 23, 24, 25 তারিখ পর্যন্ত। তো 23 তারিখে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবং 25 তারিখে একটি সমাপনী মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রোগ্রামটি শেষ করব আশা করছি। তো ক্যাম্পেইনে আসলে কে কে পার্টিসিপেট করছে, কারা কারা অংশগ্রহণ করছে এবং কাদেরকে নিয়ে এটা আসলে করছেন আপনি? এই ক্যাম্প মূলত 120 জন ইয়ত পার্টিসিপেন্ট করবেন। এই ইয়তদেরকে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে যারা মূলত পরিবেশের সাথে ওতপ্রোতভাবে কাজ করছেন তাদেরকে। বাংলাদেশের 64 জেলা থেকে, প্রত্যেক জেলা থেকে কম বেশি 1-2 জন করে পার্টিসিপেন্ট এবং সাউথ এশিয়ার অন্যান্য কয়েকটি দেশ থেকে 1 জন করে পার্টিসিপেন্ট মিলে মূলত 120 জন ইয়তের একটি সম্মিলনী এটি। তো যে ইয়ুথ গুলো অংশগ্রহণ করেছে আমাদের দেশ থেকে, আসলে তাদের আগ্রহ উদ্দীপনা গুলো কেমন ছিল, যে আমাদের দেশকে নিয়ে তারা কতটা চিন্তা করছে? একটি হচ্ছে যে এইটি মূলত আমরা কাউকে বলিনি যে আমরা এরকম একটা ক্যাম্প করছি, তুমি এখানে আসো। মূলত এটি বিভিন্ন মিডিয়া আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম এরকম একটি ক্যাম্প হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন করো। সেই অ্যাপ্লিকেশন গুলোতে তাদের আমরা অভিজ্ঞতা দেখার চেষ্টা করেছি এবং আগ্রহের জায়গাটা আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। এই ক্যাম্পের জন্য আমরা কম বেশি 300 ইয়তের আগ্রহ পেয়েছি যারা পার্টিসিপেট করতে চায়। সেখান থেকে বেছে আমরা মূলত 100 জনকে সিলেক্ট করেছি। তো তারা যেটি চায় যে মূলত তারা ক্লাইমেটের এই ডিসকাশন গুলোতে, ডিবেট গুলোতে পার্টিসিপেট করা একটি তাদের বড় কাজ এবং তাদের প্রতিশ্রুতির জায়গাটা তারা এইভাবে ব্যক্ত করেছে যে তারা তাদের কমিউনিটির মধ্যে কিছু করতে চায়, তাদের জীবনের সাথে তারা কাজ করতে চায়। এটি হচ্ছে মূলত তাদের প্রত্যাশার জায়গা। আশা করছি যে এই প্রত্যাশা পূরণে তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং সেটি ফুলফিল হবে। তো আপনারা যে ক্যাম্পের আয়োজনটা করেছেন, এটা তো একটা বড় একটা দিক, অর্থনৈতিক যে একটা দিকটা এটার সাথে জড়িত আছে। এই বিষয়টা আপনারা কোন দিক থেকে ম্যানেজ করেছেন? একটি তো হচ্ছে অর্থনৈতিক দিক, এছাড়াও যেটি হচ্ছে সেটি হচ্ছে এই বিশাল ক্যাম্পটি করতে গিয়ে যেটি হচ্ছে তার অনেক কারিগরি দিকও আছে। তো মূলত দুটি অর্গানাইজেশন এটি করছে, একটি হচ্ছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক, এটি একটি অ্যাডভোকেসি এবং রিসার্চ বেসড অর্গানাইজেশন। আরেকটি হচ্ছে ইয়থ ইন অ্যাকশন ক্লাইমেট, এটি ইয়াক বলে। এই দুটি অর্গানাইজেশন কারিগরি কাজগুলি করছে। আর অন্য যেটি অর্থনৈতিক কিংবা অন্য পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো সেটি মূলত সাপোর্ট করছে আমাদেরকে অক্সফাম ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশে ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল লাইভলিহুড CSRL নামে একটি নেটওয়ার্ক আছে, তারা মূলত সার্বিক সহায়তা করছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনারা ক্যাম্পেইনটি যে করছেন, এটা আসলে মূলত দেশের জনগণকে সচেতন করা, তাদেরকে জানানো যে আসলে কি হতে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের অবস্থা, এবং সরকারকেও এটা হচ্ছে জানানো এবং বহির্বিশ্বকে তো অবশ্যই জানানো। অ্যাবসলিউটলি। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে 2007 সালে ইন্দোনেশিয়ার বালি থেকে নতুন করে আবার ডিসকাশন শুরু হয়েছে, জাতিসংঘের উদ্যোগে শুরু হয়েছে। এর পরবর্তীতে জার্মানির বন হয়েছে, তারপরে ফোজমানে হয়েছে, কয়েকদিন আগে মাত্র থাইল্যান্ডে হয়েছে। এবং নতুন করে নেগোসিয়েশনের কথাবার্তা বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা হচ্ছে সবচেয়ে বিপদগ্রস্ত যে কয়টি দেশ আছে তার মধ্যে আমরা অন্যতম। এবং আমাদের মানুষকে সবচেয়ে বেশি তার মূল্য দিতে হবে, এটি তার জীবন দিয়ে, তার জীবিকায়ন দিয়ে। তো আমরা যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ক্ষতিগুলো আগে জনমানুষে উঠিয়ে তোলা দরকার, বিশ্ব দরবারে উঠানো দরকার। তার জন্য মূলত আমরা এই ক্যাম্পটা করছি। এই ক্যাম্পের মাধ্যমে ইয়তরা যেটা করবে, তাদের কমিউনিটিতে আসলে যে বিপদগুলো তৈরি হয়েছে ক্লাইমেট চেঞ্জের ফলে সেইগুলো বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন করা। যেহেতু জাতিসংঘের যে মিটিং গুলো হবে, নেগোসিয়েশন গুলো হবে, সেখানে সরকার থেকে যখন পার্টিসিপেট করবে, সরকার যেন আসলে
ভালোভাবে জানে বিষয়টা, এটি হচ্ছে একটা। আরেকটি হচ্ছে আমি যেহেতু বিপদগ্রস্ত, আমি সরাসরি জাতিসংঘকে জানাতে চাই, অথবা যার কারণে আমি বিপদগ্রস্ত হচ্ছে তাকে আমি জানাতে চাই। তার জন্য মূলত আমরা টার্গেট করছি যে নভেম্বর মাস জুড়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে ছোট ছোট ইভেন্ট করব। এই ইভেন্টের মাধ্যমে আমরা হতে পারে যে খুলনা, সেখানকার মানুষ বলবে যে সুন্দরবনের কি ক্ষতি হচ্ছে, সাতক্ষীরার মানুষটা বলবে যে তার এখানে কি বিপদ তৈরি হচ্ছে, নোয়াখালীর হাতিয়ার মানুষ সে বলবে তার কি বিপদ তৈরি হচ্ছে। মানে মেইনলি কি যে যে জোনে আসলে বিপদটা বেশি আপনারা সেই সব জায়গাতে আগে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন? একটা হচ্ছে যে সেখানে আমরা এমফেসিস দিতে যাচ্ছি, কিন্তু বিপদ যখন হবে, আপনি যদি দেখেন যে সিডরের যে আকার ছিল, সে আকার ছিল বাংলাদেশের চাইতে বড়। সুতরাং বাংলাদেশের স্পেসিফিকলি কোনো একটা জায়গায় না, শুধুমাত্র পুরো বাংলাদেশ জুড়েই করতে হবে। তো পুরো বাংলাদেশ জুড়ে আমরা কিছু ইভেন্ট করব, যেটির মাধ্যমে এই ইভেন্ট গুলো আমরা বাংলাদেশ সরকার এজ ওয়েল এজ গ্লোবাল লিডার যারা আছে, যারা এগুলো নিয়ে কথা বলবেন, তাদেরকেও জানাতে চাই যেন নেগোসিয়েশনের টেবিলে বসে তারা এই বিষয়গুলোকে কনসিডার করেন, বিবেচনায় রাখতে পারে। তো সম্প্রতি তো আমাদের প্রধানমন্ত্রী আমেরিকাতে এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছেন। তো আমাদের সরকারের কাছ থেকে আপনি কি রকম সহযোগিতা? ওকে, এটা খুব ভালো। একটা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে তারা দু একটি ভালো উদ্যোগ নিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো স্পিচ দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে একটি পলিসি আছে ইতিমধ্যে, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি এন্ড ওয়ার্কিং পেপার। আমরা বলছি যে ওয়ার্কিং পেপারটা যে তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে এটি অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণে তৈরি করা হয়েছে। কিন্তু এটা খুব ওয়েল নোন যে এটা কোনো একজনও পার্টিসিপেট করেনি, আসলে এটা কেউ একজন হয়তো তৈরি করেছে। আমরা প্রথমত বলছি যে এই স্ট্র্যাটেজি পেপারটা প্রথমত হচ্ছে অংশগ্রহণমূলক চর্চার মধ্য দিয়ে তৈরি হওয়া উচিত, এটি হচ্ছে একটি। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আসলে মানুষকে ইনভলভ করা দরকার, যে বিপদগ্রস্ত হচ্ছে এই স্ট্র্যাটেজি পেপারে, এটি হচ্ছে 2। আর 3 হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার যেটি করেছে, গত বছর বাংলাদেশের বাজেটে 300 কোটি টাকা বরাদ্দ রেখেছে, এ বছরের বাজেটে 700 কোটি টাকা, 1000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। কিন্তু গভর্নমেন্ট এখনো জানে না যে 1000 কোটি টাকা কিভাবে খরচ হবে, কারণ স্ট্র্যাটেজি পেপার এখন পর্যন্ত তৈরি হয়নি। সুতরাং এই ক্যাম্পের মাধ্যমে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে বিপদগুলি হচ্ছে সেই বিপদগুলো অন্তত এখানে টাঙানো সম্ভব হবে, বের করে আনা সম্ভব হবে। এবং আমরা যখন এইটা গভর্নমেন্টকে দেব যে আমাদের দেশে 64 জেলার বিপদগুলো হচ্ছে এইটা, এবং তারাই বলছে তাদের এই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য সমাধানটা হচ্ছে এটা, তখন গভর্নমেন্ট যে বলছে যে অ্যাডাপ্টেশন ফান্ডের কথা, তখন নিঃসন্দেহে অ্যাডাপ্টেশন ফান্ডটা এলোকেট করার ক্ষেত্রে এইটা অনেক সহায়তা করবে। এবং আমরা যে জায়গায় জোর দিতে চাই সেটা হচ্ছে পলিসি, গভর্নমেন্টের যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি ওয়ার্কিং পেপার আছে, সেটিকে অবশ্যই অংশগ্রহণমূলক করা দরকার এবং সেখানে মানুষের অংশীদারিত্ব তৈরি করা দরকার। আচ্ছা আচ্ছা, তো আপনি যে বলছেন যে আমাদের দেশে যে একটা বিপদ আসছে যে ক্লাইমেট পরিবর্তনের জন্য, আসলে এই বিপদটা কি ধরনের? ওকে, একটা তো হচ্ছে যে মানে মাইক্রো ভাবে যদি আমরা বলি, তাহলে প্রথমত হচ্ছে আমরা বলছি যে সি লেভেল আপ হয়ে যাচ্ছে, এটি হচ্ছে একটি, বরফ গলে যাচ্ছে, এটি হচ্ছে একটি। তো এটা যেটা বলছে সেটা হচ্ছে, যদি বিজ্ঞানীরা বলছে 88 থেকে 89 সেন্টিমিটার যদি ভূমির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, তাহলে বাংলাদেশের 25% জায়গা তলিয়ে যাবে। এতে করে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের খুব নদী কূলে, সাগর কূলে যে জায়গাগুলো আছে, সাতক্ষীরা, খুলনা, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, এরকম অনেক জেলায় কম বেশি প্রায় 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, তাদের কোনো ঘর বাড়ি থাকবে না, সব ডুবে যাবে, তার জীবিকায়নের কোনো স্কোপ থাকবে না, এটি হচ্ছে একটি। আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ফসলি জমি তো নষ্টই হবে। আর তারপরেরটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্যালাইনিটি কিন্তু আমাদের ভূমির মধ্যে ক্রমশ প্রবেশ করবে, এখানে পানির ক্রাইসিসটা বড় করে দেখা দিবে। তারপর হচ্ছে আপনি জানেন যে অলরেডি উত্তরবঙ্গে শুরু হয়েছে, সেটা হচ্ছে মরুগায়ন শুরু হয়েছে, প্রচুর জায়গা এখন আর পানি নেই, চাষ করা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের মধ্য অঞ্চলে যদি দেখেন বন্যা বেড়ে যাচ্ছে, এই যে বিপদগুলো আছে, এটি মেয়েদের এখন নতুন নতুন রকমের রোগ দেখা দিচ্ছে, যেগুলো দেখা দিত না। আপনি যদি উত্তরবঙ্গে বা দক্ষিণ পূর্বাঞ্চলে যান, সেখানে দেখবেন। মানে একটিতে হচ্ছে আসলে পানি বেশি থাকার কারণে, আরেকটিতে মানে মরুতে পরিণত হচ্ছে, সেই কারণে এইগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে যে সিডার আইলার কথা যদি আপনি বলেন, যে এই জাতীয় তুফানের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এটা গবেষণা আছে যে গত বছর যেটি হয়েছে বাংলাদেশে কম বেশি এক বছরে 161 বার সিগন্যাল হয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি 2000 সাল দেখেন, 2000 সালের চেয়ে 2008 সালে সিগন্যালের সংখ্যা বেশি ছিল। তার মানে হচ্ছে এই বিপদগুলি অনেক বেশি বেড়ে যাবে, যেটা সরাসরি আমাদের জীবনকে এফেক্ট করবে আসলে।
আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে সরকারের কি পদক্ষেপ হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বাংলাদেশের যে বিপদগুলো হচ্ছে, সমূহ বিপদগুলো সম্ভাব্য যেটি বেরিয়ে এসছে নানা গবেষণায়, সেটি আসলে ডিসকাশন টেবিলে নিয়ে যাওয়া। প্রথমত হচ্ছে এই বিপদের জন্য বাংলাদেশ দায়ী না, এই বিপদের জন্য দায়ী হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদ, তার আচরণ। তাহলে আমি যদি বলি দূষণ সে করছে, তাহলে দূষণের একটা মূল্য আছে, জি জি। তাহলে তাকে অবশ্য ওই দূষণের মূল্য শোধ করতে হবে। প্রথমত হচ্ছে এই ক্লাইমেট জাস্টিসটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে যেটি করতে হবে সেটি হচ্ছে নেগোসিয়েশন টেবিলে বাংলাদেশের আমজনতার এই দাবিগুলো উত্থাপন করতে হবে, জি জি। যে বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে এটা, তুমি এটা অবশ্যই মানতে হবে। এটা হচ্ছে একটা। দুই হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অভিযোজন যেটা করছে মানুষ, যেখানে পানি বেড়ে যাচ্ছে সে সেখানে যেটা করছে যে সেখানে বসবাসের মতো কোনো একটা টুলস সে নির্ধারণ করছে, কিন্তু অভিযোজনেরও আসলে একটা সীমা আছে, সে কতটুকু অভিযোজিত হবে। জি জি। তার জন্য যেটা সেটা হচ্ছে বিশ্ব নেতারা কমিট করতে হবে যে আসলে আমরা অভিযোজন করার জন্য তারা আমাদেরকে কিভাবে কারিগরি সহায়তা দিবে, কিভাবে আমাদেরকে আর্থিক সহায়তা দিবে। আর যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে বিশ্বে যে নেগোসিয়েশন গুলো হচ্ছে সেখানে তারা যেটা বলছে সেটা বলছে যে অভিযোজন করার জন্য আমরা তোমাদেরকে আর্থিক সাপোর্ট দিব, কিন্তু আর্থিক সাপোর্টই তো সব না। জি জি। বাংলাদেশে কিংবা পৃথিবীতে এখন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের কারণ কিন্তু আরো পুরনো। কিন্তু সেই যে সাপোর্টটা যে তারা দিবে আসলে এই সাপোর্টটা কতটুকু পরিমাণে দিবে এটাও তো তারা ঠিকমতো হয়তো বলতে পারছে না এখন। এটারও তো একটা বৈঠক হওয়া দরকার। হ্যাঁ, সেটাই হচ্ছে এবার জাতিসংঘের উদ্যোগে ডিসেম্বর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে চূড়ান্ত পর্যায়ের একটা সভা হবে, একটা বড় সভা হবে। সে সভায় বিশ্বের সব নেতারাই অংশগ্রহণ করবেন এবং সেখানেই তারা আসলে নির্ধারণ করবেন যে এই আলোচনাগুলো কোন দিকে যাব। জি কিন্তু আমরা যেখানে জোর দিতে সেটা হচ্ছে সাপোর্টই আসলে সব না। তোমাকে প্রথমত তোমার ভোগবাদী আচরণ কমিয়ে আনতে হবে, জি। কার্বন উদ্গীরণটা কমিয়ে আনতে হবে। তুমি পৃথিবীতে যে কার্বন উদ্গীরণ করো, তোমার এসি চালাও, গাড়ি চালাও, পাওয়ার কনজিউম করো, এগুলিকে একটা লেভেলে আনতে হবে। না হলে তুমি শুধু কার্বনই উদ্গীরণ করলে, অন্যদিকে আমাকে টাকা দিলে তুমি অভিযোগ দিতে হবে, এটা সলিউশন না। আমাকে অভিযোগ দিতে হবে, হতে হবে বর্তমান অবস্থার মধ্য দিয়ে। অন্যদিকে অবশ্য উন্নত বিশ্ব যেগুলো আছে তাদের ভোগবাদী আচরণকে অনেক কমিয়ে আনতে হবে। আনতে হবে। এই যে আপনারা যে ক্যাম্পেইনটা করছেন ৩ দিনের জন্য, তো এই ক্ষেত্রে আপনি আসলে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা পেপার মিডিয়া এদের কাছ থেকে কি রকম সহযোগিতা আশা করছেন? এটা শুধু ক্যাম্পকে ঘিরে না, বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে যেটি হচ্ছে বাংলাদেশের মিডিয়া একটি ম্যাচিউর জায়গায় আছে, নিঃসন্দেহে তারা অনেক বেশি আহ, মানে দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের কাজে আসার জায়গা থেকে অনেক বেশি সাহসী ভূমিকা রাখে। এটি বাংলাদেশের মিডিয়াগুলো দীর্ঘ সময় ধরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে, মানুষের জীবিকায়ন জীবন ইস্যুতে কাজ করছে। কিন্তু আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে একটি হচ্ছে বাংলাদেশের যে বিপদগুলো শুরু হয়েছে, এখনই অনেকে এই বিপদগুলো আসলে মানুষের সামনে ভালোভাবে তুলে ধরতে হবে। একটি হচ্ছে কারণ গণমাধ্যম তুলে যারা এফেক্ট হচ্ছে তারাই শুধু জানছে, আর যারা এফেক্ট হচ্ছে না আমার মনে হয় যে অনেকেই কিন্তু জানছে না, আর জানলেও সেটা খুব কম পরিমাণে জানছে, এটি হচ্ছে যেটা একটি তাদের মানুষের জন্য জন্য, এটি হচ্ছে যথেষ্ট একটি নয়। যে হ্যাঁ, তাকে সচেতন করা। অন্যদিকে যেটি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু এটি পলিসি ডিসকাশনের জায়গায় আছে, সেহেতু হচ্ছে মিডিয়াগুলো আসলে তাদেরকেও নক করতে হবে আসলে, জি যে জি। পলিসি মেকার যারা আছে তোমরা কিভাবে আসলে সিদ্ধান্তটা নেবে। কারণ আমজনতা আসলে চেঁচামেচি করতে পারে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে যেহেতু এখন পর্যন্ত আমরা খুব কম কন্ট্রিবিউট করতে পারি, সেহেতু আসলে পলিসি মেকার যারা আছে আমাদের তাদের সাথে আসলে অনেক নিবিড় ভাবে কাজ করতে হবে, তাদেরকে অনেক বেশি আসলে উৎসাহ যোগাতে হবে এবং আহ অতি পরামর্শ কাজগুলো চালিয়ে যেতে হবে। আচ্ছা, তো আপনাদের এই যে ক্যাম্পেইনটা করছেন এটা আসলে সমাপনী দিনে কি কি থাকছে, কিভাবে এটা সমাপ্ত করতে প্রথমত চাচ্ছেন হচ্ছে আপনারা? এই ক্যাম্পটিতে হচ্ছে মূলত 4টি বিষয় নিয়ে কথা হবে। একটি হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, যে আসলে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, এটি হচ্ছে এক। দুই আমরা বলছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে গ্লোবাল পলিসি গুলো কি আসলে এবং নেগোসিয়েশন প্রসেসটা কি, এটি হচ্ছে দুই। তিন আমরা বলছি যে অফলাইন অনলাইন অ্যাডভোকেসি গুলো কি, অফলাইনে আমরা কিভাবে করি, অনলাইনে মিডিয়া কিংবা অন্যরা কিভাবে করে। এবং তিন হচ্ছে ক্লাইমেট জাস্টিস বলতে আমরা কি বুঝছি। আমরা বলছি অনেকে যে জলবায়ু ন্যায্যতার কথা, ন্যায় বিচারের কথা, সেটি কি। এটি হচ্ছে 4টি থিমেটিক আলোচনা হবে। এছাড়া হচ্ছে এখানে যে পার্টিসিপেন্টরা আসছেন তাদের প্রত্যেকেরই কোনো না কোনো দক্ষতা রয়েছে, সে কিছু না কিছু জানে। জি জি। আমরা এরকম 30টা সেশন করেছি যেখানে মূলত তারা তাদের জীবন, তাদের কমিউনিটি, তাদের মানুষ, তাদের চর্চা, এগুলো নিয়ে 30টা সেশন হবে। মূলত 38টা সেশন হবে
এবং অভিযোজন করার জন্য, অ্যাডাপ্টেশনের জন্য বাংলাদেশে এখনই যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো একটা ডেমনস্ট্রেশন সেখানে থাকবে। এই সংক্রান্ত যে নলেজ গুলি আছে অনলাইন অফলাইনে সেগুলির ডেমনস্ট্রেশন থাকবে। এবং হচ্ছে আমরা একদিন সরেজমিনে মাঠে যাব, আসলে নোয়াখালীর চরাঞ্চলে যেখানে মানুষ এফেক্টেবল হয়েছে কি হবে তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে কথা বলা, কাজ করা, তাদের জীবনটাকে এবং অভিযোজনের প্রক্রিয়াটাকে বোঝার চেষ্টা করা। এটি মূলত থাকবে 3 দিনের ক্যাম্প জুড়ে। তো এই যে বিশাল উদ্যোগটা আপনারা নিয়েছেন, আশা করছি যে এটা আপনারা ভালোভাবে সফল হন এবং সরকারের দৃষ্টি আপনাদের দিকে পড়ুক এবং কোনো সহযোগিতা পান, দেশের জনগণ যাতে আপনাদের কাছ থেকে অনেক উপকৃত হতে পারে। আমরা আশা করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণ এবং সরকারের দৃষ্টি, এমনকি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, যেটি আমাদের সাধারণ মানুষের জীবিকায়নকে আরো উন্নত করার জন্য সহায়তা করবে। আপনাদের সংগঠনের সাফল্য কামনা করে আজ আমাদের কথার আলোচনার এখানেই শেষ করছি। আপনি আজ আমাদের মাঝে এসেছেন, কথা বলেছেন, আপনার সাথে অনেক ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ চ্যানেল ওয়ানকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করছি যে চ্যানেল ওয়ানের এই সহায়তা আমাদের এই উদ্যোগকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। দর্শক, কথা ছিল এতক্ষণ আমাদের আজকের অতিথির সাথে। এখন আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী অংশে।